কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এইসব বইলা লাভ হয়েছে কোনো বালটা হয়েছে হয় নাই, হবেও না। আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই, তাই না? ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে, তা আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল? ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল নাকি শিবির? নূরের দল তাইলে কেমনে তৈরি হইল? নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইল? ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই। শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই, কারণ সে বিপ্লবী রাজনীতি করছে। বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার, এটার ভেঙে ফেলতে হয়। যেই শক্তি প্রকাশ্য সে ইতিমধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে, তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে, বিপ্লবী হইতে পারে না। বিপ্লব মানে অসম লড়াই। এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী, গোপনীয়তা এখানে নৈতিকতা না, এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি। বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে। এই কাজটা করেছে শিবির, সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে, সেই জন্যই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে, তাও শেষ রক্ষা হয় নাই। যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্রদল করা ছাত্র না। শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। সকল জরিপ, বড় দল, বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীল এবং গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা এইভাবেই। পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। ইদানিং তো আবার জরিপ চলতেছে, জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই। 70% লোক নাকি বিএনপিরে ভোট দিবে। এমিনেন্স একটা জরিপ করেছে, ওর মালিক আমার মেডিকেলের 3 বছরের জুনিয়র জাসদ করেছিল। ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ওই এমিনেন্স, এখন নতুন ধান্দাবাজিতে নামিছে। শামীম শুনো, 70% লোক বিএনপিরে ভোট দিবি, হদ দিবি, পাশা পাইতে দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি, ব্যালটে দিবি পাবলিকে। এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল, কইছিল ছাত্রদল জিতবি। সেটা আবার বাসস, তার মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল, মানে সরকারি সংবাদ সংস্থা। এটি মাহবুব মোর্শেদকে চাকরি দিছে আসিফ নজরুল। পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে। মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারতো, এটা আছে না সুশীল গেরে একটা কুরকুরে নিয়ে আছে, পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে, আসলে আওয়ামী লীগ, কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখায় আমি আওয়ামী লীগ না। ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের, মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সাংবাদিক, তা না ওক নিয়ে বসেছে। এইভাবে আসিফ নজরুল বহুত বালসালরা চাকরি দিছে, এখন সব কয়টা বিএনপির সার্ভিস দিতেছে, এইভাবে সার্ভিস দিতেছে। এরা জানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে হোগাত লাথি দিয়া খেতাবে, তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে, যেটি লাথি খাবি সেটা দিয়া পাহাড় ঠেলিচ্ছে। এইগুলা এভাবে পুরা প্রফেসর ইউনূসের প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে, অভিনব উপায়ে খাটিচ্ছে। এটা কথা কয়েনি প্রফেসর ইউনূসের প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী শুনেন, মন দিয়ে শুনেন। বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির লেসপেন্সাররা শুনে রাখেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, ওই রাষ্ট্রের মালিক জনগণ, বিএনপি না। মাথায় রাখেন, একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতা, সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না। সেই সরকার প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না, সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার। হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে, মাইন্ডেড, পলাহে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন, সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেইটার কাফফারা দিতে হবে, মাপ নাই, সেই কাফফারা ভয়ঙ্কর হবে, সরি কওয়ার কলার টাইম পাবেন না। এইবার দ্বিতীয় ইস্যু, বিএনপির ভুল রাজনীতি। ভুল বলাটা ঠিক না, মানে যেই রাজনীতি করতেছে, মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে, সেটা আত্মঘাতী হইতেছে। ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে। মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে, তো এখনো শুনে, তাই না? এতদিন 15 বছর ধরে শুনিছে, মাইক লাগে শুনিছে,
তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে, সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায়, পাশায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপিতে। আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায়, তখন পাবলিকে বুঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে, আর এই বন্দোবস্তের মালিকানা নিছে বিএনপি। আওয়ামী লীগের এই বন্দোবস্ত, এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে, যেন আবার চট করে ঢুকে যাইতে পারে। ইউনিভার্সিটিগুলোতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত। সেটা তো বিএনপি শুনবে না, সে শুনবে ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আমার ক্ষুদ্র ভাতারা কবে আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না, তা থাকে না। তো এই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি, কয়া দিতেছি, কমো কয়া দি। এখন তো কয়া দিলেও কোনো লাভ করবার পারবি না, কিন্তু কয়া দি যে কেমনে এটা করা যায় গেল নি। আসেন এটা শুনি দেখি, মজা পাবেন কলে। ছাত্র দলে যে রিক্রুটমেন্ট নাই, এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে, স্থায়ী কমিটির সবাই জানে, স্বীকার করে, কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না। এই প্রসঙ্গে একটা প্রফেশনাল গল্প বলি আর কি, খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি। প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট। কিসে দেয়, যে কোনো প্রতিষ্ঠানের, মানুষের, দলের, পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে। মানে জন্ম, বেড়ে ওঠা, তারুণ্য, যৌবন, বার্ধক্য, মৃত্যু, মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের বা পণ্যের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে। প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব, গ্রোথ বা উত্থান পর্ব, ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব, ডিক্লাইন বা পতন পর্ব। শিবির আছে উত্থান পর্বে, ছাত্রদল আছে পতন পর্বে। বুঝছাও, এইটা সব দেখে দেন কে কোনটি আছে। এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায়। ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়, যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে। এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাওয়া যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, কিন্তু একটা জায়গা আনা যায় না। সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। এটা শুনতে খটোমটো লাগলেও সোজা কলে, খুবই সোজা। মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয়। এইটা ছাত্রদল আর বিএনপি দুইটারই হয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে, উঠি খুঁটি গাড়িছে, কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস। মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে, তাই না? সংবিধানে তো ঢুকেছে। তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা, বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আওয়ামী মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র, বিএনপি কইছে না না, সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, তাইলে ঠিক আছে, অন্য সমাজতন্ত্র আমি মানি না। বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল, ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে 2024-এর 5ই আগস্টের পরে, যখন মুক্তিযুদ্ধ। এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে। কিন্তু ছাত্রদল এটা ডিক্লাইন ফেজে গেছে আরো আগেই, মানে বিএনপির লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে। সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো তাহলে ছাত্র দলকে বাঁচাইতে পারতো। এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে। কেমনে পারতো? প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো। থেকে লাভ নাই, কারণ দল তো নাই, সমর্থন নাই, রিক্রুটমেন্ট নাই, থেকে লাভ কি? ভোটে জিতে না, হারু পাট্টি। তাইলে এটারে বিলুপ্ত কইরা সবাই রে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করতে হইতো। এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইতো ছাত্রদল থেকে আসা লোকগুলা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হইতো বিএনপির গণছাত্র সংগঠন। সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো, ছাত্র অধিকার পরিষদকে নিত, ইনকিলাব মঞ্চকে নিত, এরকম ছোটখাটো দলগুলোকে সে ঢুকায় ফেলতো, একীভূত করে ফেলতে পারতো। তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়াইতো। এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো, অনেক জায়গায় জিতেও যেতে পারতো। আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্রদল করে না, এরা তো নতুন তরুণ, আরো তরুণ, এরা ঢুকতো।
তাইলে তার গ্যাপটা পূরণ হইতো। এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি, নামই হয়ে গেছে হারু পাট্টি। এখন আমার ক্ষুদ্র ভাতারা একটা বিরাট কোশ্চেন করে ফেলতে পারে আমাকে, আমি কালে ডরে আছি। হ্যাঁ, যে কয় যদি দাদা দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায়, উত্থান পতনের মধ্যে দিয়া যায়, তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মইরা ভূত হয়ে যাওয়ার কথাই ছিল। এইগুলো তো ভালোই টিকে আছে। তো মাঝে মাঝে বুঝছাও আমার মনে হয় যে আমি দিনে 4-5টা করে ভিডিও বানাই, ব্যানে এগুলো ব্যাখ্যা করি। মেলা কোশ্চেন আছে সবার মাথার, তাই না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করে করেছেন আপনারা, না করলেও কয়ে দিলাম, তাই না? আসেন এবার বুঝে দেখি। আমেরিকান রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না। ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজড পাওয়ার মেকানিজম। এটা কি, এটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা দল নাই, এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে, অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো। তাই ওদের পতন হয় না, ওদের রূপ বদলায়। এই যে লাইফ সাইকেল থিওরি, যে জীবনচক্র থিওরি যেটা কইলাম, এটা কাজ করে হয়েছে, এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো, ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা ক্যারিসমেটিক লিডার আছে, যেমন মুজিবের দলের মতো, জামাতের মতো, শিবিরের মতো, কমিউনিস্ট পার্টির মতো, রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো, এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত জায়গায় এই সমস্ত থিওরি খাটে দলগুলোর ক্ষেত্রে। কংগ্রেসের মরে যাওয়া দেখে বুঝতে পারতেছেন, বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন। আমেরিকান পার্টিগুলো আলাদা, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কোনোটাই কোনো ইডিওলজি না, কিন্তু কোনোটা একজন লিডারের উপরে দাঁড়ানো না, আদর্শিক নেতা নাই, কোনোটা একটা শ্রেণীর একচ্ছত্র প্রতিনিধি না, বরং এরা হইলো একটা নির্বাচনী ঐক্যের একটা ফ্রন্ট। এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে, আমি এটা করে বলি। 1 নম্বর হইতেছে 2 পার্টি সিস্টেম। এখানে 3 নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য এই 2 পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না, রিস্ক নেয় না। আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না, পুরানো দলের ভিতরে ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে। এবং আপনি দেখবেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুটেরই বদল হয়েছে ভিতর থেকে মেলাবার, 1-2বার না। এই কারণে দল ভাঙে না, ভেতরের রূপটা বদলায় যায়। এখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না, রিপাবলিকান মানে একটা জিনিস না, কিন্তু একটা পার্টি না। এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে, বুশের নিউকন আছে, ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে, ন্যাশনালিস্ট পার্টি আছে। ডেমোক্রেটিক মানেও এক জিনিস না, ক্লিন্টনের নিও লিবারেল আছে, ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে, বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে। তাই ভেতরের আইডিওলজিকে নেতৃত্ব দিচ্ছে, সেই আইডিওলজিটা বদলায়, কিন্তু পার্টি থাকে। আর একটা জিনিস হচ্ছে স্টেট পার্টি, একটা ফিউশন হয়েছে আমেরিকা, পার্টি আর স্টেট একসাথে মিলে গেছে। যেমন ধরুন কংগ্রেস ককাস বলে একটা জিনিস আছে, যেখানে 2 পার্টি একসাথে কাজ করে। স্টেট গভর্নর নেটওয়ার্ক যেটা, সেখানে 2 পার্টি একই সাথে সমান শক্তিশালী, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে যে ডোনারদের ক্লাস, মিডিয়ার যে ইকোসিস্টেম, এই সব কিছু মিলে এটা একটা সংগঠন না, এটা একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আমেরিকান এলিটদের যে কনফ্লিক্ট, এইটা ম্যানেজ করা হয় এই 2 পার্টির এই সিস্টেমের মধ্যে দিয়া। এই 2 দল আসলে এলিটদের মধ্যে পাওয়ার শেয়ারিং মেকানিজম, জনগণের যেটা ক্ষোভ এটাকে ইনস্টিটিউশনাল চ্যানেলের মধ্যে ঢুকে দেয়। আর এরা ক্রাইসিসে ভেঙে যায় না, রিব্র্যান্ড করে নিজেদেরকে। যেমন ধরেন ভিয়েতনাম যুদ্ধের পরে ডেমোক্রেটদের রিফর্ম হয়েছিল, সিভিল রাইট মুভমেন্টের পরে রিপাবলিকানরা একটা সাউদার্ন স্ট্র্যাটেজি নিয়েছিল, 2016-তে এসেতে ট্রাম্পের নতুন তত্ত্ব, এই পপুলিস্ট তত্ত্ব নিছে। তারা ইডিওলজিক্যাল রিসাইক্লিং করে। তার মানে কি ওরা কখনো মরবে না? মরবে, কিন্তু পার্টির নাম মরবে না, ভেতরের আত্মা মরে যাবে। আজকের রিপাবলিকান পার্টি লিঙ্কনের রিপাবলিকান পার্টি না, আইসেনহাওয়ারের রিপাবলিকান পার্টি না, আজকের ডেমোক্রেটিক পার্টি জন এফ কেনেডির ডেমোক্রেটিক পার্টি না, বা ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের ডেমোক্রেটিক পার্টি না, কিন্তু লেভেলটা টিকে থাকে দলের, কারণ লেভেলটাই পাওয়ারের টিকিট। বাংলাদেশের দল মানে রাজনীতি, আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার। সফটওয়্যার তো আপডেট হয়, ডিলিট হয় না, ইনকাই আর কি। সেই জন্যে এগুলা ডিক্লাইন হয় না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন। এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল। আপনাদের সামনে কাজ অনেক। আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই, পর্যাপ্ত টয়লেট নাই, বিশেষ করে নারীদের টয়লেট নাই, স্যানিটেশন সংকট আছে, আবাসন নাই, ক্যান্টিন নাই। এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি, কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি। এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন, প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করার। রাষ্ট্র সাধারণত তখনই নৈরাচরে বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হইলে স্বাভাবিক শাসন চলবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত, ধারাবাহিক এবং নৈতিক চাপ তৈরি করতে পারে, তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে।
আর একটা কথা পরিষ্কার করে বলি, প্রফেসর ইউনূসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না। রাষ্ট্রের মালিক জনগণ। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না। আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতা আনবেন এবং বিএনপির লেসপেন্সারি করবেন, আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না, কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁড়ে নেয়। আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই, আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন। এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায় তাহলে দেশ বদলায় তো সময় লাগবে না। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকব। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ। চান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা চুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিএনপির লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করে আমার প্রোফাইলে। আজকে ইন্টারেস্টিং কমেন্ট করেছে, এটা হইতেছে এটা একটু ভুলভাল আছে বানান টানানে, যাই হোক পড়ি আর কি। সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে, যারা টকশো তেমন দেখে না, দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না। তারা জানে দুইটা পক্ষ, বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। ভোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগ, এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই। কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে, এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে, কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয়, কেমনে জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বুঝার অভাব যে এই দলগুলোর মধ্যে আছে, তাই মন্তব্য থেকে স্পষ্ট। তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে, চক্ষু খুলে যাবে, চক্ষু মুইটা ঘুমায় ওরা। আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরা হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে। আমি এই কাজটা হাসিনা পর থেকে করতেছি, আজ যা দেখাবো তা এটা যে স্যাম্পল, ভাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুড় তত্ত্ব কইয়া দিতেছি। আজকে খুবই সামান্য কব, নির্বাচনে আসল খেলা পরে শুরু হবে, টের পাইবেন। আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো, কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। আপনারা জানেন কি যে সিলেট সদরে যেই দল জিতে সে দল সরকার গঠন করে। সবাই কইতো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে, এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে। কথাটা অবশ্য পুরাপুরি সত্য না, কারণ 1986 সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তো স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না। যাই হোক, তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন, মাত্র কয়েকটা 85টা আসন, এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন, গ্যারান্টেড। এই 85টা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা। সে আসনগুলা কোনগুলা, এটাই হইতেছে আজকের স্যাম্পল। তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই 85টা আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন। এই আসনগুলো কোনগুলা আসেন সেটা এবার দেখি। বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই 85টা আসন। তাহলে নগরের সিটগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন? সিটি কর্পোরেশন আছে যেই সিটে, পৌরসভা আছে যেই সিটে, এছাড়া সংসদীয় আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির, যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে। এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে, শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে। এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগরায়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো। আমি 3টা ভাগের তালিকাটা উপস্থাপন করতেছি। 1 নাম্বার, এটা পাশে লিখে দেন, পূর্ণাঙ্গ নগর আসন, যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। 2 নাম্বার, পৌরসভা কেন্দ্রিক আসন, যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত। 3 নাম্বার, মিশ্র প্রকৃতির আসন, যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত। তাইলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা। 1 নাম্বার, পূর্ণাঙ্গ নগর আসন, যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক। এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত। ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 11, ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 14, ঢাকা 15, ঢাকা 16, ঢাকা 17, ঢাকা 18,
গাজীপুর 2, নারায়ণগঞ্জ 5, এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10 এবং চট্টগ্রাম 11। রাজশাহী বিভাগ রাজশাহী 2, খুলনা বিভাগ খুলনা 2, সিলেট বিভাগ সিলেট 1, বরিশাল বিভাগ বরিশাল 5, রংপুর বিভাগ রংপুর 3, ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ 4। মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা 26টা। এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন। এটা মূলত জেলা শহর ভিত্তিক। এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হইল সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা। ঢাকা বিভাগে যেমন নরসিংদী 1, টাঙ্গাইল 5, কিশোরগঞ্জ 1, মানিকগঞ্জ 3, মুন্সিগঞ্জ 3, রাজবাড়ী 1, মাদারীপুর 2, শরীয়তপুর 1, ফরিদপুর 3। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা 6, ব্রাহ্মণবাড়িয়া 3, চাঁদপুর 3, নোয়াখালী 4, ফেনী 2, লক্ষ্মীপুর 3, কক্সবাজার 3। রাজশাহী বিভাগ বগুড়া 6, পাবনা 5, সিরাজগঞ্জ 2, নওগাঁ 5, নাটোর 2, চাঁপাইনবাবগঞ্জ 3, জয়পুরহাট 1। খুলনা বিভাগ যশোর 3, সাতক্ষীরা 2, বাগেরহাট 2, কুষ্টিয়া 3, ঝিনাইদহ 2, চুয়াডাঙ্গা 1, মেহেরপুর 1, নড়াইল 1, মাগুরা 1। সিলেট বিভাগ সুনামগঞ্জ 3, মৌলভীবাজার 3, হবিগঞ্জ 3। বরিশাল বিভাগ পটুয়াখালী 1, ভোলা 1, পিরোজপুর 1, ঝালকাঠি 2, বরগুনা 1। রংপুর বিভাগ দিনাজপুর 3, গাইবান্ধা 2, কুড়িগ্রাম 1, নীলফামারী 2, লালমনিরহাট 3, পঞ্চগড় 1, ঠাকুরগাঁ 1। ময়মনসিংহ বিভাগ জামালপুর 5, শেরপুর 1, নেত্রকোনা 2। মোট পৌরসভা কেন্দ্রিক আসন 50টা। মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না, শহর এবং গ্রামের সমন্বয়। এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর 1 যেটা এটা কালিয়াকৈর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। গাজীপুর 3 এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। নরসিংদী 2 আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। নারায়ণগঞ্জ 4 আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম 8 এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান এই 3টা পার্বত্য জেলার আসনগুলা সদর পৌরসভা থাকলেও যে এলাকা গ্রামীণ এবং পাহাড়ি। খুলনা বিভাগে খুলনা 3 এটা খালিশপুর শিল্পাঞ্চল এবং দিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত। মোট মিশ্র প্রকৃতির আসন হইতেছে 9টা। সব মিলায় নগর, পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন 85টা। তো আসেন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল, আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা। এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলেই সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা 1991 থেকে 2008 সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। প্রথমে আসেন 1991 সাল, পঞ্চম সংসদ নির্বাচন। 1991 সালের নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে। যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয়। বিএনপি এই যে 85টা আসনে আসনগুলোর মধ্যে প্রায় 45 থেকে 50টা আসনে জয়লাভ করে। বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আসনগুলোতে তারা ভালো ফলাফল করে। আওয়ামী লীগ প্রায় 30 থেকে 35টা আসনে জয়ী হয়। সারা দেশের ফলাফল বিএনপি 140টা আসন, আওয়ামী লীগ 88টা আসন। তার মানে 1991 সালে দেখা যাচ্ছে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাই ছিল বিএনপি, তারাই সরকার গঠন করছে। এরপরে আসেন 1996 সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় ফিরে আসে। এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল, না জেনারেল নাসিম কু করতে চাইছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আর না আসি। তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় 50 থেকে 55টা আসনে জয়লাভ করে। এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে। বিএনপি প্রায় 25 থেকে 30টা আসনে জয়লাভ করে। সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ 146টা আসন, বিএনপি 116টা আসন পায়। 1996 সালেও একই প্রবণতা দেখা যায়। যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগাইছিল যেমন আওয়ামী লীগ, তারাই সরকার গঠন করতে সক্ষম হয়। এবার আসেন 2001 থেকে 2008 সালের নির্বাচনের ফলাফল দেখি। 2001-এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি জামাত জোট 85টার মধ্যে 73টা আসন পায়। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট 85টার মধ্যে 77টা আসন পায়। 2001-এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন 4 দলীয় জোট ভূমিধ্বস জয় পায়। নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায়।
এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন 26টার মধ্যে বিএনপি জামাত পায় 24টা আসন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায়। আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে। পৌরসভা কেন্দ্রিক আসনগুলো 50টার মধ্যে বিএনপি জামাত প্রায় 42টা আসন পায়। দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে। আওয়ামী লীগ প্রায় 8টা আসনে জয় হয়। মিশ্র প্রকৃতির আসন 9টার মধ্যে বিএনপি জামাত জোট পায় 7টা আসন, আর আওয়ামী লীগ প্রায় মাত্র 2টা। তার মানে নগর, আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল 2001 সালের নির্বাচনে। এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয়। 2008 সালের নির্বাচন, নবম জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা 2001 সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র। পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে 26টার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে, সব, একটাও বাদ ছিল না। ঢাকা, চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়। বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি। পৌরসভা কেন্দ্রিক আসন 50টার মধ্যে আওয়ামী লীগ মহাজোট 45টা আসনে জয়ী হয়। বিএনপি জামাত মাত্র 5টা আসনের মতো পায়। মিশ্র প্রকৃতির আসন 9টার মধ্যে আওয়ামী লীগ 6টা আসন পায়, আর বিএনপি জামাত পায় 3টা আসন। এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে। বিএনপি জামাত জোটের ভরাডুবি হয়, বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না, এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয়। তো এই 4টা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। এটি সে পাশে একটা টেবিল করে নির্বাচনের বছর, নগর আসনে বিজয়ী, সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা। 1991 নগর আসনে বিজয়ী বিএনপি, সরকার গঠনকারী দল বিএনপি। নগর আসনের ভূমিকা কি? নির্ণায়ক ভূমিকা। 1996 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন আওয়ামী লীগ। নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। 2001 নগর আসনে বিজয়ী বিএনপি জামাত, সরকার গঠন করে বিএনপি জামাত, নগর আসনের ভূমিকা নির্ণায়ক। 2008 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট, এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। এই 4টা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগায় থাকে তারাই সরকার গঠন করে। এরাই মূলত সুইং ভোটার। এই আসনগুলো কোনো দলের একচেটিয়া না। এর কারণ কি হইতে পারে? এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে। 1 নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা। শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক, অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন। তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে। 2 নম্বর মিডিয়ার প্রভাব। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে সুইং ভোটার। গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দোদুল্যমান ভোটারের সংখ্যা বেশি। এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে। তারা গ্রামে যায়, আসে। গ্রামের ছাত্ররা শহরে আসে, পড়াশোনা করে, তারা গ্রামে যায়, তাদের মতামত রাখে। এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে। আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী, কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না। তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন। সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে, যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার। হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই, তাই এবারে ভোটে কোনো রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারচুপি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না। ফুল স্টপ। ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে, যাকে বিএনপি শুরুতেই শত্রু বানায় ফেলছে। আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে, তাহলে সেই দল বা জোট জিতবে। লিখে রাখতে পারেন, এবারের নির্বাচন ক্ষমতার না, নিয়তির লড়াই। এইবার খেলা শুধু গণনায় হবে না, হবে বুদ্ধি, কৌশল আর সাহসের খেলায়। বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে, তাহলে তারা ভুল করতেছে। আর যারা শহরের কিছু বক্তৃতার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে, তারা বোকা স্বর্গে বাস করতেছে। জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভাঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে, যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় ল্যাসপেন্সারদের হারালেই হবে না, মানুষকেও জয় করতে হবে। হয়তো এখনো বিএনপি সংখ্যায় খানিকটা আগায়, কিন্তু এই সংখ্যা কিছুই না।
যদি চিন্তা না থাকে, যদি বয়ান না থাকে, যদি মেধার নেতৃত্ব না থাকে, এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না, এই লড়াই বয়ানের, আদর্শের, প্ল্যানের, দখলের। আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে, তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয়। কিন্তু এখনো সময় আছে। যারা পুরনো ব্যবস্থার পতন চায়, নতুন রাষ্ট্র করতে চায়, যারা সত্যিই জিততে চায়, তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে। একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে মেধার শানিত অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে, যারা প্রখর মেধায় বলিয়ান। ইনকিলাব জিন্দাবাদ।